ক্যালকুলাস এটা এই চ্যাপ্টারের খুবই রোমান্টিক পড়াগুলোর মধ্যে একটা। তো এখানের মধ্যে গ্রেডিয়ান্ট আছে, ডাইভারজেন্স আছে, কার্ল আছে। তো এইটা বলার আগে একটু অপারেটর সম্পর্কে একটু কথা বলার চেষ্টা করি। অপারেটর জিনিসটা কেমন? ধরো ভাই এখানে 2 আছে, এখানে 3 আছে, এদেরকে কিছু করতে ইচ্ছা করতেছে? অবশ্যই না। কিন্তু এখন হচ্ছে যোগ করতে ইচ্ছা করতেছে, তাহলে হচ্ছে 5। তো তার মানে কি? তার মানে এটা থাকার কারণে এদেরকে যোগ করতে ইচ্ছা করতেছে। এখানে sin x, একে কিছু করা যাবে? অবশ্যই না। কিন্তু এখন হচ্ছে তাকে ডিফারেন্সিয়েশন করা যাবে। তার মানে এইগুলো হচ্ছে অপারেটর, যারা একটা ঘটনাকে অপারেট করে। আচ্ছা, এখন হচ্ছে এই পড়াগুলো নিয়ে, মানে এই ধরনের অপারেটর নিয়ে ক্যালকুলাসে পড়াশোনা আছে। তো আমরা যদি ক্যালকুলাসকে একটু ভাগ করতে চাই বা ভাগ করে পড়ার চেষ্টা করি, তো এর মধ্যে ভাগ করতে পারি। একটা হচ্ছে ধরো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, ওকে, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। তারপরে হচ্ছে গ্রেডিয়েন্ট, তারপরে হচ্ছে ডাইভারজেন্স, তারপর হচ্ছে কার্ল। তো অ্যাকচুয়ালি মানে এগুলোর কনসেপ্টগুলো একটু ক্লিয়ার থাকতে হবে। কিভাবে ম্যাথ করে এটা তো খুব সোজা, এই ম্যাথগুলো তোমরা হয়তো দেখছো। তো কিন্তু একটু যদি বোঝার চেষ্টা করি যে এগুলো আসলে মানে এগুলো খায় না মাথায় দেয়, এগুলো আসলে কী জিনিস, অ্যাকচুয়ালি এগুলো মানে দিয়ে কী হয়। ফার্স্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন দেখার চেষ্টা করি। আচ্ছা, তো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন ব্যাপারটা কীরকম? সাপোজ এটা একটা ফাংশন x, y ইকুয়াল টু x² প্লাস 2y। এই ফাংশনটার গ্রাফ ধরে নেওয়া হচ্ছে এরকম, যে মোটামুটি একটা আইডিয়া পাওয়ার জন্য, মানে হচ্ছে এরকম। 2 বছর তো শেষই হয়ে গেল, এখন হচ্ছে অ্যাডমিশনের জন্য একটা আইডিয়া তৈরি করার চেষ্টা করা আর কি। আচ্ছা, তো এখন এই ফাংশনটা এভাবে উঠলো, মানে x² প্লাস 2y। এই ফাংশনটা এভাবে আগাচ্ছে, মানে কি তার x বরাবরও চেঞ্জ আছে, তার y বরাবরও চেঞ্জ আছে। এখন আমি শুধুমাত্র তার x বরাবর চেঞ্জটা জানতে চাচ্ছি। মানে কি? তার মানে হচ্ছে ধরো আমি এখান থেকে এখানে গেলাম, x বরাবর এই চেঞ্জটা হইল, ওকে, dx। তো x বরাবর আমি যাওয়ার কারণে এই ফাংশনটা এখান থেকে এখানে উঠে গেল। এই যে দেখো, এই যে এই বিন্দু এখানে উঠে গেল। তার মানে দেখো আমি এখান থেকে এখানে হচ্ছে x বরাবর চেঞ্জ dx, আর ফাংশনের চেঞ্জ হচ্ছে এখান থেকে এইটুক বরাবর, এটা হচ্ছে df। আর y এর চেঞ্জটা কোথায়? সেখানে এই যে এখান থেকে এইটুক বরাবর, এটা হচ্ছে y এর চেঞ্জ। তো খেয়াল করো, এখান থেকে এখানে ফাংশনটা উঠলো, এই ফাংশনটা আগাচ্ছে। এই পরিবর্তনের কারণে, এই পরিবর্তনটা কত সেটা ফাংশনে ভ্যালু বসে বের করা যায়। আচ্ছা, এই পরিবর্তনের কারণে x অক্ষ বরাবর পরিবর্তন হচ্ছে এইটা, এবং y অক্ষ বরাবর হচ্ছে পরিবর্তন এইটা, এটা হচ্ছে dy। তাহলে খেয়াল করো, শুধুমাত্র x বরাবর এতটুকু পরিবর্তনের কারণে ফাংশনের কিরূপ পরিবর্তন আসে সেটা যদি জানতে চাই, সেটা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু x। অথবা এভাবে যদি বলি, শুধুমাত্র y বরাবর এতটুকু পরিবর্তনের কারণে ফাংশনে যে পরিবর্তন আসতেছে সেটা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু y। তার মানে যে কোনো একটা অক্ষ বরাবর, ধরো একটা ফাংশন 2টা অক্ষ বরাবর চেঞ্জ হচ্ছে বা 3টা বরাবর, কিন্তু আমি শুধুমাত্র একটা অক্ষ বরাবর চেঞ্জের কারণে ফাংশনে কি পরিবর্তন আসতেছে সেইটা যদি জানতে চাই, সেইটাই হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু দ্যাট এক্সিস। মানে জিনিসটা কীরকম? ধরো এটাকে আমি x এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে চাচ্ছি। Get your best tutor in a smart way. Download Baidu Academy app. তাহলে ব্যাপারটা কীরকম দাঁড়ায় ভাইয়া? সেটা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু x, ওকে, x² প্লাস 2y, ওকে। তাহলে দেখো 2x। এখন আমি যদি 1,2 বিন্দুতে মানটা বের করতে চাই, তাহলে কত দাঁড়ায় ভাইয়া? 2 × 1 সমান হচ্ছে 2। তাহলে দেখো, তার মানে এই dx এর ভ্যালু হচ্ছে 2। দেখো ভাই, এখানে x বরাবর চেঞ্জটা একরকম, এখানে ফাংশনটা এখান থেকে এখানে গেছে, এই কারণে x বরাবর পরিবর্তনটা একরকম, আবার y বরাবর পরিবর্তনটা একরকম।
সাপোজ এটা হচ্ছে 5 বা যে কোনো একটা সংখ্যা ইমাজিনারি, আচ্ছা না লিখি, মানে হচ্ছে মানে ওয়াই বরাবর যে কোনো একটা পরিবর্তন dy, তার মানে এই পরিবর্তনটা আর এই পরিবর্তনটা কিন্তু এক না। তো এক্স বরাবর পরিবর্তনের কারণে ফাংশনে যে পরিবর্তনটা আসে সেইটা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স। ওয়াই বরাবর পরিবর্তনের কারণে ফাংশনে যে পরিবর্তনটা আসে সেটা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু ওয়াই। এক্স বরাবর পরিবর্তন এবং ওয়াই বরাবর পরিবর্তন দুইটা পরিবর্তন হিসেব করলেই ফাংশনের টোটাল পরিবর্তনটা বুঝে যায়। তাহলে তার মানে কি দাঁড়াইলো, কোনো একটা ফাংশন শুধুমাত্র একটা এক্সিস বরাবর ভ্যালু পরিবর্তনের কারণে যতটুকু চেঞ্জ হয় সেইটা হচ্ছে ওই এক্সিস বরাবর পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। ওকে, তার মানে এক্স এর কারণে ফাংশনে যে পরিবর্তন আসে সেটা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স। ওয়াই এর কারণে ফাংশনে যে পরিবর্তন আসে সেটা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু ওয়াই। এখন হচ্ছে গ্রেডিয়েন্ট। ওকে, তো গ্রেডিয়েন্ট মানে কি বা গ্রেডিয়েন্ট কীভাবে বোঝার চেষ্টা করা যায়, তো আমরা অ্যাকচুয়ালি গ্রেডিয়েন্ট নিয়ে আমরা কে ঢাল হিসেবে ব্যাখ্যা করতে পারি। মানে হচ্ছে সরলরেখাও যেরকম পড়ছি আমরা, সাপোজ m = tan θ, কেমন? তো এটা ছিল কি একটা রেখা কতটুকু খাড়া সেটা বোঝার জন্য। আচ্ছা, তো মূলত এই জিনিসটা তোমার ম্যাথে ব্যাখ্যা করা হয়, তো ওখান থেকে ম্যাথের এই জিনিসটাই ফিজিক্সে নিয়ে আসা হয়। তো কীরকম, মানে হচ্ছে ফিজিক্সের বইগুলোতে নর্মালি আমরা যেরকম দেখি যে একটা রেখা যদি এরকম হয়, ধরো এরকম এক্স ওয়াই এক্সিস এরকম একটা রেখা, এই রেখার ঢাল আমরা বের করি কিভাবে, মানে হচ্ছে এই রেখাটার ঢাল মানে কি, এই রেখাটার ঢাল মানে হচ্ছে রেখাটা কতটুকু খাড়া সেটা বোঝার জন্য। তো এখানে যদি থিটা দেয়া থাকে তাতে সরাসরি বের করা যায় m = tan θ, এটা টেনজেন্টের মান বের করে। কিন্তু এটা অনেক সময় এটা ফিজিক্সে নর্মালি সরাসরি দেওয়া থাকে না, তো কী করতে হয়, এখান থেকে একটা লম্ব টানতে হয়। তখন আমরা বের করি যে এটা এই যে এই পার্ট ডিভাইড বাই এটা। তো এটা যদি আমরা dy ধরি, এটা যদি dx ধরি, তাহলে দেখো একই কথা যে এই কোণটা বের করবো কীভাবে, tan θ = লম্ব বাই ভূমি dy/dx। তখন আমরা নর্মালি আমরা ফিজিক্সে এটা নিয়ে পড়ি যে ঢাল সমান হচ্ছে dy/dx। আচ্ছা, তার মানে কি আমি কোনো জায়গায় যদি থাকি আমি কতটা, আমার ওই জায়গার গ্রেডিয়েন্ট কত, যে কোনো একটা জায়গার গ্রেডিয়েন্ট মানে বোঝায় জায়গাটা কতটুকু খাড়া। তো তার মানে কি, তো গ্রেডিয়েন্ট আসলে কি কাজ করে, গ্রেডিয়েন্টের মানে সমস্যাটা কি, গ্রেডিয়েন্ট করেটা কি, গ্রেডিয়েন্ট হচ্ছে ভাইয়া স্কেলারকে ভেক্টর বানায়, খুব মজার জিনিস না, স্কেলারকে ভেক্টর বানানো। ওকে, তো তার মানে কি, সাপোজ মানে গ্রেডিয়েন্টে একটা অপারেটর আছে, ওই যে বললাম অপারেটর, ওইটা থাকলে ওই কাজ করতে ইচ্ছা করে, গ্রেডিয়েন্ট স্কেলারকে ধরে ধরে ভেক্টর বানাতে পারে। মানে হচ্ছে মনে করো এই যে এই অপারেটরটা ডেল যেটাকে বলা হয়, সেই অপারেটরটার ভ্যালু কত, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স ইউনিট ভেক্টর, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু ওয়াই, আর যদি জেড থাকে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু জেড। এখন এইটা হচ্ছে ভেক্টর অপারেটর। কোনো কিছুর গ্রেডিয়েন্ট বের করতে হলে এর হাতে কাউকে ছেড়ে দিতে হয়। মানে হচ্ছে ধরো x² + 2y, এই ফাংশনটা একটা কি ফাংশন, স্কেলার ফাংশন। কেন, কারণ তুমি 1,2 বিন্দু বসাও, এখানে দেখবে একটা ভ্যালু চলে আসতেছে 1 প্লাস, ধরো আমি কি বসাচ্ছি 1,2 বিন্দু বসাচ্ছি, 1² + 2 × 2, তাহলে 1 + 4 = 5। দেখছো একটা ভ্যালু চলে আসছে, কোনো ডিরেকশনাল কোনো আইডিয়া নেই। কিন্তু তুমি এই ফাংশনটাকে কষ্ট করে এর হাতে ছেড়ে দাও, তখন দেখবা তখন কি আসে, আমরা একটু দেখি। সেটা হচ্ছে কোনো কিছুর গ্রেডিয়েন্ট বের করার জন্য কি করা হয়, তাকে ডেলের হাতে ছেড়ে দেওয়া হয়। মানে হচ্ছে ধরো এই একটু আগের ফাংশনটাকে, মানে f(x) যেটা লিখছি x, y x² + 2y, এইটাকে আমি এর হাতে ছেড়ে দিব। তো এর হাতে ছেড়ে দিব মানে কি, এই যে এটার গ্রেডিয়েন্ট বের করব, তাইলে হচ্ছে এই যে এইটার ভেতরে তাকে ছেড়ে দাও, তাইলে হচ্ছে ডেল x পার্শিয়াল ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু x, তারপর হচ্ছে f ফাংশনটা লিখলাম, তারপর হচ্ছে I. Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. Plus partial differentiation with respect to y, j plus partial differentiation with respect to z, f k.
দেখো এই এফকে আই এর রেসপেক্টে, জে এর রেসপেক্ট, এক্স এর রেসপেক্টে, ওয়াই এর রেসপেক্টে, জেড এর রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করে সে একটা রেজাল্ট দিল। সেই রেজাল্টে কি আছে তোমরা ডিফারেন্সিয়েশন করে দেখবা, আইওয়ালা সামথিং, জেওয়ালা সামথিং, কেওয়ালা সামথিং। কেমন? আচ্ছা, তার মানে কি, যেহেতু এখানে কে নাই সেহেতু কে এটা বাদ। তাহলে দেখো আমরা একটা করি, তাহলে হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স যদি করি, তাহলে দেখো শুধু এক্সেরটা দেখি আমরা, ডেল এক্স এক্স স্কোয়ার প্লাস টোয়াইস ওয়াই আই। ওকে, তাহলে দেখো এক্স ইকুয়াল টু আই এক্স, টু এক্স আই প্লাস এটা তো চলে গেল। তার মানে দেখো এখানে আইওয়ালা একটা জিনিস পাইলাম, তার মানে ডিরেকশনাল, এটা এখানে একটু ডিরেকশন ছিল না ফাংশনটাতে, কিন্তু সে একটা ডিরেকশন অ্যাড করে দিচ্ছে। তার মানে স্কেলারকে সে ভেক্টর বানাচ্ছে ধরে ধরে। তো স্কেলারকে ভেক্টর বানানোর এই যে সিস্টেমটা, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট। মানে স্কেলার রাশিকে ভেক্টর রাশি করার একটা ওয়ে হচ্ছে গ্রেডিয়েন্টের হাতে ছেড়ে দেয়া। তার গ্রেডিয়েন্ট, স্কেলার রাশির গ্রেডিয়েন্ট বের করা মানে তাকে ভেক্টর বানায় ফেলা। তো গ্রেডিয়েন্ট কী করে, স্কেলারকে ভেক্টর বানায়। এবার গ্রেডিয়েন্ট খায় না মাথায় দেয়, এটা দিয়ে আমাদের কী লাভ হয় আর কি। অ্যাকচুয়ালি গ্রেডিয়েন্ট দিয়ে স্লোপ বোঝা যায়, কতটুকু খারাপ পথে আসছে ওটা বোঝা যায়। মানে কীরকম ভাইয়া, মানে সাপোজ ধরো তুমি একটা ট্রেকিং করতে যাবো একটা পাহাড়ে। ওকে, এখন এই পাহাড়ে তুমি বিভিন্ন পথে হয়তো যাইতে পারো। মানে ধরো তুমি পাহাড়ে ধরো এইভাবে এখান থেকে এইটুকু উঠতে পারো, খাড়া এইভাবে উঠতে পারো। আবার আরেকজন ধরো এইভাবে এসে এইভাবে উঠতে পারে, আরেকজন ধরো এখান থেকে এইভাবে উঠতে পারে। দেখো ভাই, তিনটা ওয়ে আছে দেখাইলাম, এদিক দিয়ে উঠতে পারে, এদিক দিয়ে উঠতে পারে, এদিক দিয়ে উঠতে পারে। সবাই এই পিকে উঠতে চাচ্ছে, উঠে একটা পতাকা লাগাই দিবা, ধরো মনে করে যে এই যে পতাকা লাগাই দিলা তোমার নামে। আচ্ছা, তো এখন যাই হোক, এখন বিষয়টা হচ্ছে, তো গ্রেডিয়েন্টের কাজ কি? তুমি ধরো এই পথে উঠতেছো, যখন এইটুকু আসছো, যখন এইটুকু আসছে, যখন এইটুকু আসছে, মানে তিনজন যখন এই পজিশনে আসছে, তখন তুমি এখান থেকে এখানে আসতে গিয়ে এই বিন্দুতে তুমি গ্রেডিয়েন্ট বের করতে পারলা। মানে তোমার ওই ফাংশনটা দিয়ে তুমি ধরো তুমি এই কার্ভ বরাবর আগাচ্ছ, এই কার্ভের যে ফাংশনটা, সেই ফাংশনটাকে ডেলের হাতে তুলে দিলা, সে তোমাকে গ্রেডিয়েন্ট বের করে দিল, আইওয়ালা, জেওয়ালা, কেওয়ালা। মানে তুমি এই পয়েন্টে এক্স অক্ষ বরাবর কত দূরে আসো, সে ওয়াই অক্ষ বরাবর কত, জেড বরাবর কত। ওই যে আই জে কেওয়ালা একটা রাশি তোমাকে দিল হাতে, তার মানে কি, তুমি এক্স বরাবর প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দু থেকে এক্স বরাবর কত দূরে আসো, ওয়াই বরাবর কত দূরে, জেড বরাবর কত দূরে, একটা আইডিয়া পাইলা। এও আইডিয়া পাইলো। গ্রেডিয়েন্ট হচ্ছে ওই পয়েন্ট থেকে বলে দেয় যে ম্যাক্সিমাম পয়েন্টে যাওয়ার জন্য তোমার কোন দিকে যাইতে হবে। মানে মনে করো যে এর গ্রেডিয়েন্ট বের হলো বা ভ্যালু বসানোর পর, ধরো এই পয়েন্টের গ্রেডিয়েন্ট হচ্ছে, ক্যালকুলেশন করে দেখলাম আমার হচ্ছে 1, এই পয়েন্টের গ্রেডিয়েন্ট হচ্ছে 2, এই পয়েন্টের গ্রেডিয়েন্ট হচ্ছে 3। তাহলে গ্রেডিয়েন্টের ম্যাক্সিমাম ভ্যালু কোথায়? এই যে এই পয়েন্টে। তার মানে এটাই সবচেয়ে খারাপ পথ। তার মানে কোনো একটা পয়েন্টের গ্রেডিয়েন্ট বের করলে তুমি একটা আইডিয়া পাবা যে তুমি কতটুকু খারাপ পথে আসো। তাইলে যেই পথে একটা পাহাড়ে বা কোথাও উপর চূড়ায় উঠতে গেলে, মানে পিক পয়েন্টে, কোনো একটা স্লোপের পিক পয়েন্টে যাইতে চাইলে আমাকে কি করতে হবে? আমাকে বের করতে হবে কোন পয়েন্টে গেলে মিনিমাম টাইম লাগবে। তো মিনিমাম টাইম কোন রাস্তায় যেতে হবে? সবচেয়ে খাড়া রাস্তায়। সবচেয়ে খাড়া রাস্তা কোনটা? বিভিন্ন রাস্তাগুলোর আমাকে গ্রেডিয়েন্ট বের করতে হবে। যেই রাস্তার গ্রেডিয়েন্ট, বিভিন্ন পয়েন্টে গ্রেডিয়েন্ট বের করলাম, যেই ওয়ের গ্রেডিয়েন্ট সবচেয়ে বেশি, সেই ওয়েটা সবচেয়ে খাড়া। তার মানে কোন একটা বিন্দুতে গ্রেডিয়েন্ট আমি যদি বের করি, ধরো তিনটা বিন্দু আমি কম্পেয়ার করতে চাই যে আমি এই রাস্তায় উঠবো না অন্য রাস্তায় উঠবো নাকি আরেকটা রাস্তায় উঠবো, 5-6টা পথের মধ্যে আমি কোন রাস্তায় উঠবো। এটা আমি যদি সবচেয়ে কম সময়ে উঠতে চাই, তাহলে আমার যাইতে হবে যেই পথটার গ্রেডিয়েন্ট সবচেয়ে বেশি সেই পথটা দিয়ে। এই হচ্ছে গ্রেডিয়েন্টের অ্যাপ্লিকেশন। মানে গ্রেডিয়েন্ট আমাদেরকে সবচেয়ে খারাপ পথ সম্পর্কে আইডিয়া দেয়। সবচেয়ে খারাপ পথ মানে হচ্ছে সবচেয়ে স্লোপের যে ভ্যালু, সেই ভ্যালু সম্পর্কে আইডিয়া দেয়। সবচেয়ে খারাপ ভ্যালু সম্পর্কে আইডিয়া দেয় আমাদেরকে গ্রেডিয়েন্ট। আর আরেকভাবে বললে গ্রেডিয়েন্ট স্কেলারকে ধরে ধরে ভেক্টর বানায়। এটা ডিরেকশনাল একটা পরামর্শ আমাদেরকে দেয়। ডিরেকশনাল পরামর্শ বলতে কি, যে চেঞ্জগুলো কোন অ্যাক্সিস বরাবর কত হচ্ছে, এই আইডিয়াটা আমরা স্কেলার থেকে পাই না, সেই আইডিয়াটাও গ্রেডিয়েন্ট আমাদেরকে দেয়। গ্রেডিয়েন্টের একটা এক্সাম্পল এটা। তো এই ফাইয়ের গ্রেডিয়েন্ট বের করতে হবে। তো গ্রেডিয়েন্ট সমান আমরা কি বের করলাম, যে গ্রেডিয়েন্ট কি করে,
একটা স্কেলার ভ্যালুকে ভেক্টর বানায়। তো এটা একটা স্কেলার ভ্যালু, এটা স্কেলার ফাংশন। কেন? এখানে তুমি ভ্যালু যদি বসাও, যে এক্স ওয়াই জেড এর ভ্যালু বসাইলে একটা সরাসরি একটা স্কেলার ভ্যালু চলে আসে, মানে কোনো ডিরেকশন সম্পর্কে আইডিয়া পাওয়া যায় না। তো এটাকে যদি আমরা এই যে গ্রেডিয়েন্টের বের করতে চাই, তাহলে ডেলের হাতে ছেড়ে দিতে হবে। ডেল মানে কি? এই যে বললাম, partial differentiation with respect to I. Get your best tutor in a smart way. Download Baidu Academy app. With respect to partial differentiation with respect to x, partial differentiation with respect to y, and partial differentiation with respect to z এর হাতে ছেড়ে দিতে হবে আমি যদি গ্রেডিয়েন্ট বের করতে চাই। তার মানে আমি যদি করতে চাই যে ডেল, এটাকে যদি আমি গ্রেডিয়েন্ট বানাইতে চাই, তাহলে হচ্ছে এটা হাতে ছেড়ে দিলাম। তাহলে কি হলো? তাহলে এই জিনিসটার এই ফাংশনটাকে ধরে এর মধ্যে বসাইতে হবে। তো কিভাবে বসাবো দেখো, এটাকে ভেক্টর বানানোর জন্য তাহলে হচ্ছে partial differentiation with respect to x, 5xy square z cube minus 4xy I দিলাম, প্লাস partial differentiation with respect to y, 5xy square z cube minus 4xy plus partial differentiation with respect to z, thrice x y square z cube minus 4xy k। এই হলো অবস্থা। এখন এই ডিফারেন্সিয়েশনটা করার সময় তুমি এইটুকের জন্য হচ্ছে এখান থেকে এইটুকের মধ্যে, মানে এইটাকে যখন ডিফারেন্সিয়েশন করবা তখন x হচ্ছে ভেরিয়েবল, আর এইটাকে যখন করবা তখন y হচ্ছে ভেরিয়েবল, আর এটাকে যখন ক্যালকুলেশন করবা তখন হচ্ছে z হচ্ছে ভেরিয়েবল। তাহলে দেখো, আমরা যদি এই এক্স এরটা করতে চাই, তাহলে হচ্ছে এটাকে ডিফারেন্সিয়েশন করলে এক্স এর রেসপেক্টে তোমার হচ্ছে 3 বাইরে চলে আসলো, 3y স্কোয়ার জেড কিউব, 3y স্কোয়ার জেড কিউব মাইনাস x1 হয়ে গেল 4y, এটা হচ্ছে i। ওকে, x এ হচ্ছে আমরা চলক ধরছি, ভেরিয়েবল ধরছি যেহেতু x এর সাপেক্ষে। এবার হচ্ছে y হচ্ছে চলক, তাহলে কি হবে? y দাঁড়াইলে তোমার হচ্ছে 3xz ইন্টু y কে করলে টুয়াইস y, তাহলে হচ্ছে 3 করলে 6xy z কিউব মাইনাস 4x। ওকে, এটার সাথে হচ্ছে ভাইয়া j, এখানে একটা কি হবে? j হবে। আচ্ছা, প্লাস এইটা হচ্ছে z এর রেসপেক্টে করলে কি হয় দেখো, থ্রাইস এক্স ওয়াই স্কোয়ার 3z স্কোয়ার, 3 হচ্ছে ভাইয়া 9, তাহলে 9 এদিকে z স্কোয়ার মাইনাস 4xy, এখানের মধ্যে কোনো z নাই, পুরোটাই চলে গেল, তাহলে ইন্টু কত? k। তো দেখো, এইটা ছিল একটা স্কেলার ফাংশন, এইটাকে ভেক্টর বানিয়ে দিছে, মানে i j k নিয়ে আসছে, এটাতে ডিরেকশন নিয়ে এনে দিছে k। এই যে গ্রেডিয়েন্ট বের করলা, তাহলে গ্রেডিয়েন্ট বের করতে বললে এটাকে ডেলের হাতে ছেড়ে দিতে হবে, তার মানে স্কেলারটাকে সে ভেক্টর বানিয়ে দেয়। এখন যে কোনো একটা বিন্দু যদি দেওয়া থাকে, ধরো 1, 2, 3, বা যে কোনো একটা বিন্দুতে যদি গ্রেডিয়েন্ট বের করতে বলে, তাহলে ওই বিন্দুগুলো x এর জায়গায় 1, y এর জায়গায় 2, z এর জায়গায় 3 বসায় দেবা। এটাই হচ্ছে গ্রেডিয়েন্ট বের করার নিয়ম। ডাইভারজেন্স, এখন ডাইভারজেন্সের ম্যাথগুলো সোজা, যে ডট গুণন করলে ডাইভারজেন্স বের হয়ে যায়, কিন্তু ডাইভারজেন্স অ্যাকচুয়ালি জিনিসটা কি, মানে অ্যাকচুয়ালি জিনিসটা খায় না মাথায় দেয়, প্র্যাকটিক্যাল লাইফে এটা আমাদের কী কাজে আসে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি। তো সেটা হচ্ছে, একটু খেয়াল করো যে এটা কোথায় কোথায় কাজে লাগানো যায়। তো সাপোজ একটা ফাংশন v সমান হাফ এক্স আই, তার মানে এটা একটা ভ্যালোসিটির ইকুয়েশন। কিসের ভ্যালোসিটি? মনে করো যে এখানের মধ্যে তোমার পানি আছে, তো পানির কণা এখানে আছে, পানির কণা এখানে আছে, আরও সামনে আছে, মানে এটা একটা নদীতে পানির কণাগুলোর ভ্যালোসিটি বোঝাচ্ছে। তো এই পানির কণার ভ্যালোসিটি একরকম, এখান থেকে এগুলো বেশি, এখান থেকে এগুলো আরও বেশি। তো ভাইয়া এটাকে যদি গ্রাফিক্যালি প্রেজেন্ট করতে চাই, তাহলে আমার কিছু ভ্যালু লাগবে। ভ্যালুগুলো কেমনে বের করা যায়? ধরো যখন এটা হচ্ছে x, এটা হচ্ছে v ভ্যালোসিটি, যখন x = 1 মিটার, তখন ভ্যালোসিটি কত? তখন ভ্যালোসিটি হচ্ছে তোমার, বসাও হাফ
ইন্টু এক্সের ভ্যালু 1 ইন্টু আই, যাই হোক, তো আই মানে এক্সের দিকে, তো এটা হচ্ছে হাফ মিটার পার সেকেন্ড, তাহলে এদিকে লিখলাম হাফ মিটার পার সেকেন্ড। ওকে, যখন এক্সের ভ্যালু 2 মিটার তখন কি পাই, হাফ এক্সের জায়গায় 2 সমান হচ্ছে 1 মিটার পার সেকেন্ড। তো এইভাবে করে বাড়তেছে। তো দেখা যাচ্ছে কি এক্সের ভ্যালু বাড়লে ভ্যালোসিটি বেড়ে যায়। তার মানে কি, দেখো এটাকে যদি গ্রাফে প্লট করা যায় এরকম, তো এরকম যদি প্লট করা যায় তাহলে হচ্ছে, বা এটা একটু নিচে আঁকি, ধরো এই যে এরকম, তো যখন এক্স সমান 1 তাহলে এক্স সমান 1, ধরো এগুলোর ভ্যালোসিটি হচ্ছে এইরকম। ভাই এখানে কোনো ওয়াই নাই বা জে নাই, মানে ওয়াই বরাবর কোনো চেঞ্জ নাই, মানে কি জানো, এটা এক্স বরাবর যতটুকু তার উপরেরটাও ঠিক ততটুকু, তার উপরেরটাও ঠিক ততটুকু, মানে ওয়াই বরাবর কোনো চেঞ্জ নাই। ওকে, তাইলে এরপরে আমরা এক্সের দিকে আরও আগাইলে তার ভ্যালোসিটি আরও বেড়ে যায়, মানে এখান থেকে যখন আমরা এখানে যাচ্ছি ভ্যালোসিটি বেড়ে যাচ্ছে, তার মানে এই পয়েন্টের ভ্যালোসিটিগুলো আরও বেশি, এদিকে যা ছিল ভ্যালোসিটি আরও বেড়ে যাচ্ছে, কিন্তু ওয়াই বরাবর আর বাড়বে না, মানে এটা যতটুকু ওয়াইটা ততটুকু, তার উপরে ততটুকু, মানে ওয়াই বরাবর ভ্যালোসিটি বাড়তেছে না, ভ্যালোসিটি এক্স বরাবর বাড়তেছে। আচ্ছা, তো এরকম মানে আসলে ডাইভারজেন্সটা কি জিনিস? Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. ওকে, তো এখন হচ্ছে, তার মানে দেখো যে এই পানির ভ্যালোসিটি, তাহলে কি তোমরা কি দেখতে পাচ্ছ, যে ভ্যালোসিটি ক্রমান্বয়ে বাড়তেছে। ওকে, এখন ভাইয়া যদি আমি এই কন্টাক্ট পয়েন্টটা নিয়ে চিন্তা করি, এখানের মধ্যে কি হচ্ছে, যেই পানিগুলো আসতেছে তাদের ভ্যালোসিটি কম এবং যে পানিগুলো বের হচ্ছে তাদের ভ্যালোসিটি বেশি, তাহলে এই পয়েন্টটা প্রতিনিয়ত হালকা হবে না ঘন হবে। মানে ট্রাফিক জ্যাম দিয়ে খেয়াল করো, মনে করো যে গাড়িগুলো আসতেছে তাদের ভ্যালোসিটি কম, কিন্তু এখানে আসার পরে তারা তাড়াতাড়ি চলে যেতে পারতেছে, মানে সিগন্যাল ক্লিয়ার, তাইলে এই মোড়টাতে গাড়ি আস্তে আস্তে আসতেছে কিন্তু আসার পরে দ্রুত চলে যেতে পারতেছে, তাহলে এই মোড়টা ক্রমান্বয়ে হালকা হবে না ঘন হবে? অবশ্যই হালকা হবে, কারণ তারা খুব দ্রুত চলে যেতে পারতেছে এখান থেকে, এর জন্য এই মোড়টা ক্রমান্বয়ে হালকা হবে। এই জিনিসটাকেই বলা হয় পজিটিভ ডাইভারজেন্স, যে একটা পয়েন্ট ক্রমান্বয়ে হালকা হয়। তার মানে আমরা যদি বলি যে লিভিং ভ্যালোসিটি ইজ গ্রেটার দেন, যদি এন্টারিং ভ্যালোসিটি হয় তাহলে তাকে বলা হয় ভাইয়া পজিটিভ ডাইভারজেন্স। ওকে, পজিটিভ ডাইভারজেন্স লিভিং ভ্যালোসিটি এন্টারিং ভ্যালোসিটি থেকে বেশি হলে, তার মানে পয়েন্টটা ক্রমান্বয়ে কি হয়, লাইটার হয়। তাহলে যে লাইটার মানে আস্তে আস্তে সে হালকা হয়, হালকা। এবার আমরা যদি একটু উল্টোভাবে চিন্তা করি, তাহলে আমি কি বললাম ভাইয়া, ফার্স্টে হচ্ছে এই ইকুয়েশন দিয়ে, ভ্যালোসিটি ইকুয়েশন দিয়ে একটা গ্রাফ প্লট করার চেষ্টা করলাম। এই দিক বরাবর হচ্ছে এক্স, এই দিক বরাবর হচ্ছে ওয়াই, আর এইগুলো ভ্যালোসিটি নির্দেশ করতেছে সবগুলো। তার মানে গ্রাফ দিয়ে বুঝলাম এই ইকুয়েশন অনুযায়ী ভ্যালোসিটি ক্রমান্বয়ে বাড়তেছে এক্স অক্ষ বরাবর। তো আমরা একটা পয়েন্ট নিলে দেখতেছি যে যেই কোনো একটা পয়েন্টের রেসপেক্টে ডান দিকে ক্রমান্বয়ে ভ্যালোসিটি বাড়তেছে। তো এই পয়েন্টটা নিলাম, এই পয়েন্টটা ক্রমান্বয়ে হালকা হচ্ছে। কেন? কারণ যেগুলো ঢুকতেছে তাদের চেয়ে যেগুলো বের হচ্ছে তাদের ভ্যালোসিটি বেশি, এই কারণে পয়েন্টটাতে কোনো কিছু আটকে থাকতেছে না, মানে এটা ক্রমান্বয়ে হালকা হয়ে যাচ্ছে। এটাকে বলে পজিটিভ ডাইভারজেন্স। তো ভাইয়া আর একটু অন্যভাবে যদি চিন্তা করি, এখানে একটা যদি মাইনাস দিয়ে চিন্তা করতাম, তাহলে দেখো, তাহলে ব্যাপারটা এরকম হইতো, উল্টা দিকে ডিরেকশনগুলো হয়ে গেল সব, উল্টা দিকে ডিরেকশন সব উল্টে গেল মাইনাসের কারণে। ওকে, এবার দেখো ওই অনুসারে এবার এগুলো মান ভ্যালু বের করে নিতে হবে। এখন দেখো এখানে কি দাঁড়াইলো, এখন হচ্ছে এই পয়েন্টটা যদি নেই, এই পয়েন্টে যারা আসতেছে তাদের ভ্যালোসিটি বেশি, কিন্তু আসার পর ট্রাফিক জ্যামে পড়ে গেছে, ভ্যালোসিটি কম, বের হচ্ছে যারা তাদের ভ্যালোসিটি কম। তাহলে দেখো ভাই খুব জোরে এই পয়েন্টে আসতেছে, কিন্তু বের হওয়ার সময় আস্তে আস্তে বেরোতে হচ্ছে, তাহলে এই পয়েন্টটা ক্রমশ জ্যাম হয়ে যাচ্ছে, ঘন হয়ে যাচ্ছে। তার মানে লিভিং ভ্যালোসিটি থেকে এন্টারিং ভ্যালোসিটি বেশি যদি হয় তখন পয়েন্টটা ক্রমশ ঘন হয়, এটাকে বলা হয় নেগেটিভ ডাইভারজেন্স বা ডেন্সার।
ডেন্সার। ওকে, তো এটা হচ্ছে তোমার ঘন হয়। ওকে, এটাই ডাইভারজেন্সের মূল কথা। তার মানে কি? তার মানে হচ্ছে একটা পয়েন্ট ক্রমান্বয়ে হালকা হয় নাকি ঘন হয় এটা সম্পর্কে ডাইভারজেন্স আমাদেরকে আইডিয়া দেয়। তার মানে এটাকে যদি আমি এভাবে প্রেজেন্ট করি, তো ডাইভারজেন্সটা দেখো, তাহলে ধরো একটা পয়েন্ট হচ্ছে এরকম খালি বের হচ্ছে বের হচ্ছে বের হচ্ছে বের হচ্ছে কোন একটা পয়েন্ট থেকে আর কি এরকম, আর আরেকটা পয়েন্ট থেকে ধরো যে পয়েন্টে বিভিন্ন দিক থেকে ঢুকতেছে। ওকে, তাহলে এবার দেখো আমরা যদি বলি, তোমাদেরকে প্রশ্ন করি ভাইয়া এখানের মধ্যে কোনটা ডাইভারজেন্স কোনটা কনভারজেন্স? রাইট, এইটা হচ্ছে যেহেতু বের হয়ে যাচ্ছে এটা ক্রমান্বয়ে হালকা হচ্ছে, এটা হচ্ছে পজিটিভ ডাইভারজেন্স। ডাইভারজেন্স। আর এটা যেহেতু চারপাশ থেকে ভেতরে ঢুকতেছে তাহলে এটা হচ্ছে নেগেটিভ ডাইভারজেন্স, বা এটাকে কনভারজেন্সও বলে। কনভারজেন্স, তখন আর নেগেটিভ বলার দরকার নেই, নেগেটিভ ডাইভারজেন্স অথবা কনভারজেন্স। তার মানে ডাইভারজেন্স আমাদেরকে কি সম্পর্কে আইডিয়া দেয়? ডাইভারজেন্স আমাদেরকে আইডিয়া দেয় একটা পয়েন্ট ক্রমান্বয়ে ঘন হচ্ছে না হালকা হচ্ছে, আর ডিরেকশনাল কোনো আইডিয়া দেয় না। এর জন্যই এটা একটা স্কেলার রাশি ডাইভারজেন্স। এখন এটা কি কাজে লাগে? সাপোজ তুমি পড়ালেখা করে পাইলট হয়ে গেলা। আচ্ছা, তো পাইলট হয়ে এবার কি দেখলা? তুমি বিমান চালাইতেছো। তো দেখলা যে ধরো বিমান চালাতে গিয়ে দেখলা যে এটা হচ্ছে বাংলাদেশ আর এটা হচ্ছে ইন্ডিয়া, কেমন? আর বিমান আছো, তুমি আছো, হ্যাঁ, বিমানে কোনো যাত্রী নেই, কারণ হচ্ছে যাত্রী থাকার রিস্ক আর কি তুমি চালাইলে। যাই হোক, তো বিমানটা বাংলাদেশ থেকে যখন ইন্ডিয়ার দিকে ঢুকবে তখন তোমাকে খেয়াল করতে হবে যে পয়েন্টগুলো কীরকম, যে বায়ুমণ্ডলের স্তর আছে সামনে তোমার হচ্ছে আকাশে যে আকাশপথ আছে বিমান চলার জন্য, সেই পয়েন্টগুলো ক্রমান্বয়ে ডাইভারজেন্সের দিকে গেছে নাকি হচ্ছে কনভারজেন্সের দিকে গেছে। যদি পয়েন্টগুলো ক্রমান্বয়ে ডাইভার্জিং হয় তো তোমাকে খেয়াল করতে হবে যে সামনের দিকে বাতাসের ভ্যালোসিটি বেশি। তো তোমার বিমানের স্পিডটা কনস্ট্যান্ট রাখতে হলে রিলেটিভ ভ্যালোসিটি হিসাব করে তোমাকে ওইভাবে চালাইতে হবে, যে খেয়াল রাখতে হবে যে আমি সামনের দিকে যে যাচ্ছি। Get your best tutor in a smart way. Download Baidu Academy app. বা সামনের পয়েন্টগুলো ক্রমান্বয়ে ডাইভার্জিং, তার মানে সামনে উইন্ড ভ্যালোসিটি ক্রমান্বয়ে বাড়তেছে, এটা মাথায় রাখতে হবে, নাহলে তো কনস্ট্যান্ট স্পিডে বিমানটা চালানো যাবে না, আগে থেকে তো কন্ট্রোল করতে হবে। আর যদি তুমি এটাকে সামনের পয়েন্টগুলো যদি কনভার্জিং হয় তাও তোমার আইডিয়া থাকতে হবে, সেইটা হচ্ছে কি যে সামনে বাতাসের ভ্যালোসিটি ক্রমান্বয়ে কমে যাচ্ছে, সেইটা হিসাব করেই তোমাকে আগে থেকে বিমানের স্পিড কন্ট্রোল করতে হবে। সেম টু সেম শিপের মতো, তুমি যদি জাহাজ চালাতে যাও তো একটা সাগর থেকে তুমি প্লেনও চালাইলা, ধরো তুমি অনেকটা ল্যান্ড, তুমি আবার জাহাজও চালাও আর কি। তো এখন কি হয়, তো এই দেশ থেকে ওই দেশে যাবা, তো দেখা যাচ্ছে সামনের যে ভ্যালোসিটিগুলো পানির, তো এক সমুদ্রে ধরো এক এক রকম, তুমি এক সমুদ্র থেকে আরেক সমুদ্রে যাবা, সেই ক্ষেত্রে অনেক দূর থেকে তোমাকে হিসাব করতে হবে যে সামনের পয়েন্টগুলো ডাইভার্জিং না কনভার্জিং। যদি তুমি ম্যাপের মধ্যে বুঝতে পারো যে ম্যাপে ইন্ডিকেটর ধরো থাকলো যে সামনের পয়েন্টগুলো ডাইভার্জিং, তোমাকে বুঝতে হবে সামনে পানির স্পিড বেশি, ওই অনুসারে আগে থেকে তোমার তো বিশাল ভারী জাহাজ, অনেকগুলো কন্টিনেন্টাল থাকে, ধরো একটা কার্গো জাহাজ বা যাই হোক, তোমার বিশাল একটা জাহাজ কিনলা তুমি, তো ওই জাহাজে মালামাল পূর্ণ, তো এখন ওই জাহাজ নিয়ে তুমি যাচ্ছ এক দেশ থেকে এক দেশে, তো এখন তোমাকে আগে থেকে হিসাব করতে হবে যে সামনে পানির ভ্যালোসিটি এরপরে যে পানিগুলো আসতেছে সেই পানি ভ্যালোসিটি বেশি না কম, ওই অনুসারে জাহাজের স্পিডটা কন্ট্রোল করতে হবে। তাহলে যদি বলা হয় সামনের পয়েন্টগুলো ডাইভার্জিং, তাহলে একটা পাইলট বা একটা ক্যাপ্টেন কী বুঝবে? তাকে বুঝতে হবে সে সামনে ভ্যালোসিটি বেড়ে গেছে, উইন্ডের হোক পানির হোক, ভ্যাক্টরের ভ্যালোসিটি সামনে বেশি, মানে ভ্যাক্টর সামনে ভ্যালোসিটি বেড়ে গেছে, যেহেতু এটা ভ্যালোসিটির ইকুয়েশন, অন্য কিছু হলে অন্য কিছু, মানে সামনে পয়েন্টগুলো ক্রমান্বয়ে হালকা হচ্ছে, ডাইভার্জিং মানে সামনে পয়েন্টগুলো ক্রমান্বয়ে হালকা হচ্ছে। আর যদি কনভার্জিং হয় তাহলে সামনে পয়েন্টগুলো ক্রমান্বয়ে ঘন হচ্ছে, মানে সামনে পানির উইন্ড ভ্যালোসিটি কম, সামনে পানির ভ্যালোসিটি কম, বা সামনে যে ভেক্টরগুলো আছে তাদের সেইগুলো ক্রমান্বয়ে আস্তে আস্তে ফিল্ডগুলো সামনের ক্ষেত্রগুলো ক্রমান্বয়ে হালকা হচ্ছে বা ঘন হচ্ছে, এই সম্পর্কে আইডিয়া দিবে। ডাইভার্জিং হলে হালকা হয়, কনভার্জিং হলে ঘন হয়, এই হলো ডাইভার্জেন্সের গল্প। ডাইভার্জেন্সের ম্যাথ, এখন এই ম্যাথগুলো সোজা। তো ডাইভার্জেন্স একটা আমরা বলছি একটু আগে যে ডাইভার্জেন্স হচ্ছে একটা স্কেলার রাশি, এটা আমাদেরকে কোনো ডিরেকশনাল আইডিয়া দেয় না। ডাইভার্জেন্স শুধু আমাদেরকে আইডিয়া দেয় যে একটা পয়েন্ট কন্টিনিউয়াসলি লাইটার হচ্ছে না ডেন্সার হচ্ছে, এরকম আইডিয়া দেয়, একটু আগে যেটা আলোচনা করা হইলো। আচ্ছা, তো
যখন কোনো ভেক্টর হচ্ছে এরকম একটা ভেক্টর দিয়ে আসবে হচ্ছে বি এর মান কত হলে ভেক্টরটি সলিনয়েডাল হবে। সলিনয়েডাল হওয়ার এই ব্যাপারটা যখন আসবে তখন মনে রাখবা ডাইভারজেন্স যখন তোমার হচ্ছে 0 হবে বা ডাইভারজেন্স যখন 0 হবে তখন হচ্ছে সেটা সলিনয়েডাল হবে। তো ডাইভারজেন্স 0 করে কিভাবে? ডাইভারজেন্স 0 করার জন্য ডাইভারজেন্স বের করতে হবে, বের করে 0 করতে হবে। ডাইভারজেন্স বের করে কীভাবে ম্যাথমেটিক্যালি? সেটা হচ্ছে তোমার এই যে ভ্যালোসিটি যেটা দেয়া আছে ফাংশনটা, সেইটাকে ডেলের হাতে তুলে দিতে হবে। তো ডেলের হাতে তুলে দেয় কিভাবে? তো ডেল মানে কি? ডেল হচ্ছে ভেক্টর অপারেটর, যে স্কেলারকে ভেক্টর বানায়। আমরা তখন কথা বলছিলাম গ্রেডিয়েন্ট পড়তে গিয়ে যে ডেলের পরিচয়টা কীরকম ভাইয়া? ডেলের পরিচয়টা হচ্ছে, তো ডেল সমান হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু ওয়াই, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু জেড। সে হচ্ছে স্কেলারকে ধরে ধরে ভেক্টর বানায়, তার কাজ হচ্ছে এটা। এখন ডাইভারজেন্স কিভাবে করে? আমরা যদি এইটার এই ভ্যালোসিটির এই ভেক্টরটার যদি ডাইভারজেন্স বের করতে চাই তাকে ডট গুণন করতে হবে। কেন ডট গুণন করতে হবে ভাইয়া? অ্যাকচুয়ালি ডাইভারজেন্স স্কেলার রাশি। ডাইভারজেন্স আমাদেরকে সম্পর্কে শুধু আইডিয়া দেয়, একটা মানে একটা পয়েন্ট অ্যান্সার হচ্ছে নাকি লাইটার হচ্ছে, এটার কোনো ডিরেকশন নাই। সো স্কেলার ভ্যালু আমরা জানি যে স্কেলার প্রোডাক্ট মানে হচ্ছে সেটা একটা ভ্যালু, শুধু শুধু আমাদেরকে একটা আইডিয়া দেয় মান সম্পর্কে, কোনো ডিরেকশন নাই। সো এটা একটা স্কেলার রাশি। তো স্কেলার রাশি হলে ডট প্রোডাক্ট করলে স্কেলার রাশি পাওয়া যায়, ক্রস প্রোডাক্ট করলে ভেক্টর প্রোডাক্ট পাওয়া যায়। সো ডট করতে হবে যেহেতু ডাইভারজেন্স। আচ্ছা, আর তাইলে আমরা কি করলাম? তো ডট করতে হবে। তো ডট করলে এইটার সাথে ডট করতে হবে, মানে হচ্ছে ডেলের সাথে। তাইলে হচ্ছে লিখলাম এটা, ওকে। এটা করার পর এটার সাথে ডট গুণন করে আসবে হচ্ছে যেটা দেয়া আছে সেই ফাংশনটা। ডট গুণন করে হচ্ছে তোমার এখানে লিখি যে ডট প্রোডাক্ট, ওকে, এক্স প্লাস থ্রাইস ওয়াই হচ্ছে আই প্লাস বি ওয়াই মাইনাস জেড জে প্লাস এক্স মাইনাস 2z কে। ওকে, তো এখন এই ডট প্রোডাক্টটা এটার সাথে ডট প্রোডাক্ট করলাম। ওকে, এটার সাথে এখন ডট প্রোডাক্ট করা হইলো। এখন এটাকে হচ্ছে তুমি ডট গুণন করবা। ডট গুণন করে তোমার এটা শর্ত কি? মানে আমাদের হচ্ছে সলিনয়েডাল হওয়ার জন্য যে শর্তটা আছে সেটার হচ্ছে কোনো ডাইভারজেন্স থাকতে পারবে না। একটা জিনিস সলিনয়েডাল হওয়ার জন্য, একটা ভেক্টর সলিনয়েডাল হওয়ার জন্য তার কোনো ডাইভারজেন্স থাকতে পারবে না। আচ্ছা, তো ডাইভারজেন্স থাকতে পারবে না মানে কি? তার ক্রমান্বয়ে তার সেই পয়েন্টটা লাইটারও হইতে পারবে না, ডেন্সারও হইতে পারবে না, একই রকম থাকতে হবে। ভ্যালু চেঞ্জ সামনের দিকে বাড়তেও পারবে না, কমতেও পারবে না। ওই পয়েন্টটা ক্রমান্বয়ে লাইটারও হবে না, ডেন্সারও হবে না, এটা মনে রাখবা। ওকে, তাইলে তার ডাইভারজেন্স 0, তখন সে সলিনয়েডাল হবে। তো সলিনয়েডাল হইতে গেলে তাহলে কি বললাম? তার ডাইভারজেন্স থাকতে পারবে না। ওকে, তার মানে ডাইভারজেন্স 0 হইতে হবে। তো ডাইভারজেন্স 0 হইতে হবে, এই কন্ডিশনটা যদি সলিনয়েডালের ক্ষেত্রে হয় তার মানে ডাইভারজেন্স 0 সলিনয়েডালের জন্য। ডাইভারজেন্স 0 সলিনয়েডাল হওয়ার জন্য। তো ডাইভারজেন্স 0 হইলে এই পুরো জিনিসটার মান কত হইতে হচ্ছে? 0 হইতে হচ্ছে। তো এই পুরো জিনিসটার মান যদি 0 হইতে হয়, এটা সমান 0 ধরে তোমরা বি এর মান হচ্ছে এখানে আসে 1, ক্যালকুলেশন করবা, এটা দিয়ে নির্ণয় করে এটার জন্য মান বের করবা, আনসার হচ্ছে 1। তার মানে বি এর মান 1 হইলে তোমার ডাইভারজেন্স এখানে 0 আসে। তো ডাইভারজেন্স 0 আসলে যে কোনো একটা ভেক্টরের ডাইভারজেন্স 0 আসলে ভেক্টরটা সলিনয়েডাল হবে। তার মানে এই ভেক্টরটার মান সামনের পয়েন্টগুলোতে চেঞ্জ হয় না, বা সামনের পয়েন্টগুলোতে বাড়েও না, সামনের পয়েন্টগুলোতে কমেও না। ওকে, তার ডাইভারজেন্স 0। তাহলে আমরা এখন বের করলাম বি এর মান 1 হলে তোমার এই ভেক্টরটা সলিনয়েডাল হবে। এবার হচ্ছে কার্ল। তো কার্ল জিনিসটা ফার্স্টে একটু থিওরি বোঝার চেষ্টা করি। কার্ল জিনিসটা খায় না মাথায় দেয়, এটা অ্যাকচুয়ালি কী জিনিস। ওকে, সো ভি সমান আবার ভ্যালোসিটির ইকুয়েশন, ধরো ওয়াই স্কোয়ার জে, একটা ফাংশনকে চুজ করলাম। এবার এক্সকে রাখি নাই, ডাইভারজেন্স বোঝানোর সময় ওয়াইকে রাখি নাই, এখন এক্স এর সমান ব্যালেন্স করে দিলাম। আচ্ছা, যাই হোক, এইটাকে এখন গ্রাফে প্লট করার আগে আমরা ভ্যালুগুলো বের করার চেষ্টা করি। মানে এটাও ধরো পানির ইকুয়েশন, মানে পানির কণাগুলোর ভ্যালোসিটি প্রকাশ করতেছে এই সমীকরণ। ধরো আগে এরকম একটা ফিগার পাইছিলাম। আচ্ছা, তো এইটা কীরকম আসে? তো ভ্যালুগুলো দেখো, যখন ওয়াই ইকুয়াল টু 1 তখন ভ্যালোসিটি কত? তখন ভ্যালোসিটি হচ্ছে ওয়াই এর মান 1 স্কোয়ার সমান হচ্ছে 1 মিটার পার সেকেন্ড। ওয়াই ইকুয়াল টু 1 মিটার হলে ভ্যালোসিটি 1 মিটার পার সেকেন্ড। যখন ওয়াই ইকুয়াল টু 2
মিটার, তখন ভ্যালোসিটি হচ্ছে 2 স্কোয়ার, মানে হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। তার মানে ওয়াইয়ের ভ্যালু বাড়ার সাথে সাথে ভ্যালোসিটি বাড়তেছে। সেম টু সেম আগের মতো ডাইভারজেন্সের মতো গ্রাফে প্লট করো ভাইয়া। সেটা হচ্ছে এরকম এরকম, কাউকে বললো না। তাহলে এক্স বরাবর চেঞ্জ নাই, যেহেতু এক্স নাই, তো দেখো ওয়াই বরাবর উঠলে ভ্যালোসিটি বাড়ে, মানে হচ্ছে ওয়াইয়ের মান যখন ধরো এই 1, তখন ভ্যালোসিটি এতটুকু। Get your best tutor in a smart way. Download Baidu Academy app. ওয়াইয়ের মান যখন আরও বাড়লো ভ্যালোসিটি তখন আরও বেড়ে গেল, ওয়াইয়ের মান যখন আরও বাড়লো ভ্যালোসিটি তখন আরও বেড়ে গেল। কিন্তু এবার খেয়াল রাখতে হবে, এবার এক্স বরাবর চেঞ্জ নাই, মানে এইটা এখানেও তাই থাকবে, এখানেও তাই থাকবে, এটা এক্স বরাবর একই থাকবে, এটা এক্স বরাবর একই থাকবে, মানে এদের কারো কোনো এক্স বরাবর চেঞ্জ নাই। যে চেঞ্জ হবে চেঞ্জটা হচ্ছে ওয়াই বরাবর। দেখো এইগুলো সমান, এই লেন্থগুলো সমান, মানে এক্স বরাবর চেঞ্জ নাই, চেঞ্জটা ওয়াই বরাবর, মানে ওয়াই বরাবর যত উঠতেছে ভ্যালোসিটি বাড়তেছে। এক্স বরাবর ভ্যালোসিটিগুলো সেম, এক্স বরাবর সেম, এক্স বরাবর সেম, বাট ওয়াই বরাবর ওঠার সময় ভ্যালোসিটি কি বাড়তেছে। তার মানে তাহলে এক্স বরাবর এক্স নাই এখানে, এবং এক্স বরাবর ভ্যালোসিটি সেম প্রত্যেকটা পয়েন্টের। আচ্ছা, তাহলে আমি এক্সেরগুলো মুছে দিলাম বাকিগুলো। মানে এখন কি দেখতে পারলাম যে এই ফাংশনটা প্রকাশ করতেছে ওয়াই বরাবর আমি যত উপরের দিকে উঠতেছি তত আমার ভ্যালোসিটি পানির বেড়ে যাচ্ছে। সাপোজ এটা পানির ইকুয়েশন, সমুদ্রের নিচ থেকে উপরে উঠতেছি, পানির ভ্যালোসিটি সাপোজ বাড়তেছে। এখন কি হবে? এখন ভাইয়া তুমি যদি এখানে একটা লাঠি রাখো, এই লাঠিটার কি হবে বলো তো? নিচের দিকে ভ্যালোসিটি কম, পানি কম ভ্যালোসিটিতে আঘাত করতেছে, উপরে বেশি ভ্যালোসিটিতে আঘাত করবে। লাঠিটা রাগ করে মানে ভ্যালোসিটির কারণে ঘুরে যাওয়ার চেষ্টা করবে ক্লকওয়াইজ। এই যে একটা ঘূর্ণন প্রবণতা তৈরি হইল, এটাই হচ্ছে ভাইয়া এই কার্ল। তার মানে যে একটা ভেক্টর ঘুরবে কি ঘুরবে না, সেটা কোন দিকে ঘুরবে এই সম্পর্কে আমাদেরকে আইডিয়া দেয় হচ্ছে কার্ল। তো এটা কি কাজে দেয়? খায় না মাথায় দেয়। সাপোজ একটা বিমান উপরে উঠবে, এভাবে করে তুমি একটা বিমান চালাচ্ছ, পড়ালেখা করে পাইলট হইছ, তো বিমানটা উপরের দিকে উঠবে। এখন দেখো সে উঠতে গিয়ে খেয়াল করো যে এই পয়েন্টের বাতাসের ভ্যালোসিটি একরকম, উপরে যতই উঠতেছে তার ধরো ভ্যালোসিটি বাড়তেছে বা কমতেছে। এই কারণে বিমানের যে সামনের অংশ সেটা এইদিকে ঘুরে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয়, এই যে এই কারণে। তো যাতে অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটি থাকে, তো কি করতে হবে? সে যখন হরাইজন্টাল থেকে এভাবে ওঠা শুরু করবে তখনই তাকে মাথায় রাখতে হবে নিচের আর উপরের বাতাসের ভ্যালোসিটির পার্থক্য কত। তা না হলে সামনের অংশ ঘুরে গিয়ে বিপদ হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে। ঠিক সেম নামার সময় সে যখন ল্যান্ড করবে তখনও যখন ইনক্লাইন্ড হয়ে যাবে তখনও ভ্যালোসিটির পার্থক্য থাকে। ঠিক সাবমেরিন যখন পানির নিচ থেকে উপরে ওঠে তখনও বিভিন্ন পয়েন্টে ভ্যালোসিটির পার্থক্যের কারণে বিপদ হতে পারে। এই জন্য খেয়াল রাখতে হয় যে আমি যখন উপরে উঠতেছি বা যে কোনো একটা জিনিস যখন বিস্তৃত ক্ষেত্রে উপরে উঠতেছে বা নিচে নামতেছে, তখন খেয়াল রাখতে হয় যে উপরের বাতাসের ভ্যালোসিটি নিচে আর উপরে কোনো তারতম্য আছে কিনা। থাকলে তার মধ্যে একটা ঘূর্ণন প্রবণতা তৈরি হতে পারে। এই ঘূর্ণন প্রবণতাটাই হচ্ছে কার্ল। এইটা আগে থেকে হিসাব করতে হয়। প্র্যাকটিক্যালি হিসাব না করলে যে বিমান বলো বা সাবমেরিন বলো এরা প্রবলেমে পড়তে পারে এবং এই কারণে অ্যাক্সিডেন্টও হতে পারে। এই হচ্ছে কার্লের গল্প। কার্লের থিওরি থেকে আমরা দেখলাম যে কার্ল আমাদেরকে কি ধারণা দেয়, যে একটা ভেক্টর ঘুরবে কি ঘুরবে না সেইটা সম্পর্কে ধারণা দেয়। মানে একটা ভেক্টর ঘূর্ণনশীল না ঘূর্ণনশীল সেই সম্পর্কে ধারণা দেয়। তার মানে কি একটা ভেক্টরের কার্ল কখন থাকবে? যখন সে ঘূর্ণনশীল ভেক্টর হবে। আর একটা ভেক্টর কার্ল না থাকলে কি হবে? তাও সে ঘূর্ণনশীল হবে না, তাইলে সে ঘূর্ণনশীল হবে না। তার মানে একটা ভেক্টরের কার্ল 0 মানে সে অঘূর্ণনশীল ভেক্টর, মানে ইরোটেশনাল। আচ্ছা, তো এখানে কি বলছে দেখাও যে এই ভেক্টরটি এত একটি অঘূর্ণনশীল ভেক্টর। তো কি করতে হবে? সোজা বাংলা যে এটাকে নিয়ে ডেলের হাতে ছেড়ে দিতে হবে। তো ডেলের হাতে ছেড়লে ক্রস প্রোডাক্ট করলে যদি ক্রস প্রোডাক্টটা 0 আসে তাহলে বুঝতে হবে সে ইরোটেশনাল ভেক্টর। আর যদি 0 না আসে ইরোটেশনাল। আর যদি 0 মনে করো যে তোমার না আসে তাহলে ধরে নিতে হবে সে রোটেশনাল ভেক্টর। আচ্ছা, কারণ এখন ক্রস গুণন কেন? কারণ এই আমাদেরকে একটা আইডিয়া দেয় যে ক্লকওয়াইজ, একটু আগে যে চিত্রটা চিন্তা করো, একটু আগে যেটা পড়ানো হয়েছে, ক্লকওয়াইজ ঘুরবে না অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, এই আইডিয়া দেয়। বা মানে মোট কথা হচ্ছে ঘুরলে তো একটা ডিরেকশনে ঘুরতে হবে, ওই ডিরেকশন সম্পর্কে আমাদেরকে কার আইডিয়া দেয় যে কোন ডিরেকশনে সে ঘুরতে পারে।
ওকে, তো এই ডিরেকশনাল ব্যাপারটা তো ডট গুণনে আসে না ভাইয়া, এটা আসে ক্রস গুণনে। এই কারণেই ক্রস গুণন করে কার্ল পাওয়া যায়। তো ক্রস গুণন তো খুব সোজা, কারণ হচ্ছে আমরা ক্রস গুণন তো তোমরা আগেও করছো তাই না? তো এর মধ্যে হচ্ছে ডেলের হাতে ছেড়ে দিতে হবে, আর এই ডেল তো জানো ধরে ধরে ভেক্টর বানায়, ওর কাজই হচ্ছে এটা। মনে করো যে partial differentiation with respect to x, with respect to y and with respect to z, এর হাতে যদি তুমি একে ছেড়ে দাও তাহলে তোমার কার্ল পাওয়া যায় যদি ক্রস গুণন হয়। তাহলে ক্রস এ ভেক্টর, তাহলে ক্রস করলে কি দাঁড়ায় দেখো, এই দুইটাকে ক্রস করতে হবে। তো এই দুইটাকে ক্রস করলে যা আসে তা এখানে বসাবা, বসায়া একটা নির্ণায়ক বানাবা। নির্ণায়ক বানানোর পরে আই জে কে ওয়ালা, মানে হচ্ছে আই জে কে ওয়ালা নির্ণায়ক বানাবা। তারপরে হচ্ছে আই এর ভ্যালু এখানে কি এক্স প্লাস টোয়াইস ওয়াই প্লাস 4z, জেওয়ালা হচ্ছে টোয়াইস এক্স, করতে করতে 2-3 বার ঘুমিয়ে যাবা না আর কি। কে হচ্ছে 4x মাইনাস ওয়াই প্লাস 2z, আর এখানে হচ্ছে ডেল ডেল এক্স ডেল্টা ওয়াই প্লাস ডেল্টা জেড। ওকে, এটা দিয়ে একটা নির্ণায়ক বানাইলা, তো হচ্ছে ডেল ক্রস এ। ওকে, এই নির্ণায়ক বানায়া তোমরা আনসার বের করবা। আনসার বের করে দেখবা যদি জিনিসটা 0 আসে তাহলে এটা একটা অঘূর্ণনশীল ভেক্টর, আর যদি 0 না আসে তাহলে এটা ঘূর্ণনশীল ভেক্টর। এটার ক্ষেত্রে হচ্ছে ভাইয়া 0 আসে। তো 0 আসে মানে কি করবা, করতে করতে ঘুমায় যাবা, ঘুম থেকে উঠে আবার করা শুরু করবা। তো তার মানে কি এটা হচ্ছে ইরোটেশনাল, কারণ এর কাজ কি 0, ইরোটেশনাল। তার মানে এর আনসার হচ্ছে এটা ইরোটেশনাল। আচ্ছা, তো এখন এটা হচ্ছে করবা। তো এই ভেক্টরে যা যা দেখানো হয়েছে এর মধ্যে হচ্ছে মজার পার্টগুলো বাদ দিয়ে, মানে যেগুলো মজার জন্য বলা হয়েছে সেগুলো বাদ দিয়ে পুরো চ্যাপ্টারটা ভালো করে ফার্স্ট টু লাস্ট ভিডিওটা